স্যার সকলেই দেখেছেন গতকাল রাত্রিবেলা নিউ টাউনে সিসি2-র সামনে একজন পথচারী, একজন সাধারণ পথচারী মদ্যপ অবস্থায় অপসারিত ভিডিও এবং খুনের মামলায় যার নাম জড়িয়েছে সেই প্রশান্ত বর্মণকে খুঁজে পেলেন, যাকে পুলিশ খুঁজে পাচ্ছিলেন না। খুঁজে পেলেন এবং পুলিশ তাকে অ্যারেস্ট করতে বাধ্য হলেন। আমরা জানতে পারছি যে তিনি জামিন পেয়ে গিয়েছেন মাত্র ৳১,০০০ ব্যক্তিগত বন্ডে এবং স্বপন কামিল্লা স্বর্ণ ব্যবসায়ী তাকে খুনের মামলায় যে নাম জড়িয়েছিল প্রশান্ত বর্মণের, সেই সংক্রান্ত মামলার নথি এবং ইনভেস্টিগেটিং অফিসার, তদন্তকারী অফিসার না পৌঁছানোর জন্য আদালত তাকে জামিন দিয়েছেন। কি বলবেন স্যার? দেখুন, প্রশান্ত বর্মণের ব্যাপার নিয়ে আমরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম। মামলা এখনো শুনানি হয়নি, যেটি আমাদের দুর্ভাগ্য। গুরুত্বপূর্ণ মামলা শুনানি হয় না। এটা একটা ফ্রড, এবং তৃণমূল আমলে এরকম অনেক ফ্রড বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। এই যে বলছেন পুলিশ খুঁজে পাচ্ছিল না, এটা সম্পূর্ণ একটা গল্পগাথা। পুলিশ তাকে ধরছিলেন না, যেহেতু তিনি ভিডিও চুরি করে করুন, যে করে করুন, পুলিশ তাকে ধরছিলেন না। এখন ধরা পড়ে গেছেন নিরুপায় হয়ে। কি তদন্ত পুলিশ করে দেখা যাক। ওর বিরুদ্ধে যে ফৌজদারি অভিযোগ আছে তাতে ওর তো বেল পাওয়া উচিতই না, বরং ওকে পুলিশি হেফাজতে নেওয়ার মতো অভিযোগ ওর বিরুদ্ধে আছে। এখন পুলিশ যদি কোর্টের কাছে কাগজপত্র, কেস ডায়েরি প্রডিউস না করে, তাহলে কোর্টের তো উপায় নেই, কোর্ট তাকে জামিন দিতে বাধ্য হবে। এবং এই যে কেস ডায়েরি প্রডিউস না করা, এর পেছনেও আমি খুব সহজ ব্যাপার দেখছি না। এর পেছনেও হয়তো একটা পরিকল্পনা আছে। স্যার একেবারেই, এবং সরকারি আইনজীবী জানিয়েছিলেন যে মোটর ভেহিকলস অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় কোনো জামিন অযোগ্য ধারাই দেওয়া হয়নি। সবকটা ধারাই জামিনযোগ্য ধারা ছিল। এখন প্রশ্ন হচ্ছে ট্যাগ যে করা হলো না এই ঘটনার সঙ্গে, এটা আইনিভাবে কতটা বৈধ? ট্যাগ কি করা যেত আগের মামলাকে? হ্যাঁ, নিশ্চয়ই, কেন যাবে না? ওকে শোন অ্যারেস্ট দেখে ওই মামলা ধরা যেত। এটা করবে না এরা, মানে পুলিশ প্রশাসন। আমি তো বলছি না বারবার যে জামা পাল্টেছে, আর কিছু পাল্টায়নি। কিন্তু স্যার আরেকটা প্রশ্ন উঠে আসছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের তোলাবাজ বলে অভিযুক্ত অনেক জায়গায় দুষ্কৃতী বাহিনী, কাউন্সিলরকেও ছাড়া হচ্ছে না। পুলিশ তাদের ধরতে অত্যন্ত তৎপর। এক্ষেত্রে প্রশান্ত বর্মণের ক্ষেত্রে আলাদা ট্রিটমেন্ট কেন স্যার? কেন হবে? প্রশান্ত বর্মণ তিনি যেভাবেই হোক সরকারি একটা উচ্চ পদে আছেন, তার সঙ্গে রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠতা আছে, সেসব কারণেই হবে, আর তো কোনো কারণ নেই। যুক্তিসঙ্গত আইনসঙ্গত কোনো কারণ নেই। স্যার এক্ষেত্রে কি তাহলে পুলিশের যে অন্তত ফিজিক্যাল যে চেঞ্জ দেখা যাচ্ছে, দৃশ্যত যে পরিবর্তন দেখা যাচ্ছে, এই ঘটনায় কি জনমানসে পুলিশের ভাবমূর্তি আরেকবার ক্ষুণ্ণ হবে না? কালিমালিপ্ত হবে না? ওই দৃশ্যত পরিবর্তন, জামাটা পাল্টেছে, তো জামার এখন চকচকে ভাবটা কিছুদিন থাকবে, তারপরে একই চরিত্র একইভাবে প্রকাশিত হবে। কেন, এতদিন তৃণমূল সরকার থেকে তো চালিয়েছে পেছন থেকে আরএসএস, এখন সরাসরি চালাচ্ছে আরএসএস। সুতরাং তাদের পরিকল্পনা, দৃষ্টিভঙ্গি সবই তো একরকম থাকবে। একটু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ভিন্ন রং দেওয়ার চেষ্টা হবে, এর বাইরে তো আর কিছু না। স্যার এবার একটু দ্বিতীয় প্রসঙ্গে যাব, একটু প্রসঙ্গান্তরে যাব। সে বিষয়ের সঙ্গেও আপনি সংশ্লিষ্ট। বিষয়টা অনেকদিন পরে আমরা দেখলাম যে রাজ্যে একটা পুরনো ধারার ছবি দেখা গেল। যখন আপনি মেয়র, বিরোধী কাউন্সিলরদের নিয়ে নিয়মিত বৈঠক করেছেন, প্রশাসনিক বৈঠক করেছেন। বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী সুব্রত মুখার্জি নিয়মিত তাঁর সঙ্গে সহযোগিতা করে, বুদ্ধবাবু তাঁর সঙ্গে সহযোগিতা করে একাধিক কাজকর্ম করেছেন। গত ১৫ বছরে সেই ছবি উধাও হয়ে গিয়েছিল। প্রশাসনিক বৈঠক মানেই মুখ্যমন্ত্রীর অ্যা একমাত্র মনোলগ। মুখ্যমন্ত্রী একা বলে গিয়েছেন এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদেরকে তুমি বলে ইত্যাদি বলে সম্বোধন করেছেন। আজকের দৃশ্যটা খানিক বদলালো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাকলী ঘোষ দস্তিদারকে নিয়ে এবং বিরোধী দলের এমএলএদেরকে নিয়ে বৈঠক করলেন। কাকলী ঘোষ দস্তিদারকে স্টেজে তুললেন। আপনি কি বাম আমলের ছবি দেখতে পাচ্ছেন? দেখুন, এগুলো খুব সাধারণ ব্যাপার, এগুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে, এটাই দুর্ভাগ্য। হুম, হুম। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগুলো অত্যন্ত সাধারণ ব্যাপার। যাই হোক, তবু এ রাজ্যে গণতন্ত্র তো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। আহ, সেই জন্যই এই প্রশ্নগুলো উঠে আসছে। কিন্তু আরেকটা জিনিস আমি বলি, এই যে দেখছেন, এটা হচ্ছে একেবারে যাত্রা শুরু। চৌকাঠ পেরিয়ে ওদিকে চলে যাওয়ার পরিকল্পনা, আর কিছুই না। যেসব কথাবার্তা তারা বলছেন, সেটা ইঙ্গিত হচ্ছে চৌকাঠের এপারে আছি, এবার ওদিকে চলে যাব।
এর ভিন্ন কিছু নয়। আমি ঋতব্রতর কথাও শুনলাম, হ্যাঁ, হ্যাঁ। ওনার কথাও শুনলাম, কাকলি দেবীর কথাও শুনলাম। এটা হচ্ছে আগাম প্রস্তুতি। ওদিকে শুভেন্দু বলছেন এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো। সেই বাহির হয়ে এসে ঢুকবে, আর কিছু না। স্যার প্রশ্নটা হচ্ছে যেটা যে একদম আপনার মনে থাকবে এবং আপনি বারবারই তার ব্যক্তিগতভাবে প্রশংসাই করেন, আমার চ্যানেলেও করেছেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কড়া হাতে বেনজল ঢোকাকে এবং তৃণমূলীদের ঢোকাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন এবং কয়েকদিন আগেই দেখলাম যে তার বক্তব্য কিছুটা বদলে গেল স্যার। তিনি বললেন যে ভালো তৃণমূলীদেরকে নিতে আপত্তি নেই। এখন প্যারামিটারটা কি হবে ভালো তৃণমূল খারাপ তৃণমূলের? দেখুন, শ্রমিক ভট্টাচার্যকে ওরা সামনে রেখেছেন। শ্রমিক ভট্টাচার্যের একটা সংস্কৃত সম্পন্ন, সংস্কৃতি সম্পন্ন একটা আচার আচরণ আছে, কথাবার্তা ভালো বলেন। কিন্তু আপনি যদি খুব বিশ্লেষণ করেন, শ্রমিক তো অনেক বুদ্ধিমান, যে কথাগুলো বলছেন তার যদি ধারাবাহিক বিশ্লেষণ করেন দেখবেন যে উনিও বলছেন সব চলে এসো। এখন ভালো তৃণমূল খারাপ তৃণমূল এর তো কোনো সংজ্ঞা হয় না। আমাকে যে অন্ধভাবে সমর্থন করবে সেই ভালো তৃণমূল, যে প্রশ্ন তুলবে সে ভালো তৃণমূল নয়। অতএব প্রশ্ন না তুলিয়ে চলে এসো। অন্ধত্ব, আনুগত্য, প্রশ্নহীন আনুগত্য, এগুলো সমস্ত যেটাই বিজেপির কাছে একমাত্র কাম্য, সবাই সেই পথেই পা বাড়াবেন। তৃণমূল দলটা উঠে যাবে, প্রথম দিনই বলেছিলাম উঠে যাচ্ছে, এবং এ দলের কোনো অস্তিত্ব থাকবে না। এটা কাঠামো বজায় রাখার চেষ্টা করা হবে, যাতে বিরোধী পরিসরে আবার খানিকটা একটা নাটক টাটক করে গন্ডগোল পাকানো যায়, এটাই পরিকল্পনা। কিন্তু স্যার প্রশ্নটা হচ্ছে যেটা যে ভালো তৃণমূল এখন বিজেপির তো বিভিন্ন মহলে কান পাততে শোনা যাচ্ছে যে তারা বিপুল ম্যান্ডেট নিয়ে এলেও তাদের গ্রাউন্ড লেভেলে তৃণমূল স্তরে সে অর্থে সংগঠন নেই বা প্রশাসন চালানোর অভিজ্ঞতাও সেরকম নেই। সেক্ষেত্রে তারা যদি তৃণমূলীদেরকে না নেন তাহলে তাদের তো দল চালাতে তাদের অসুবিধা হবে, শাসক দল। না এবং না, আপনারা ভুল করেন। এইসব দল কি এখান থেকে চলে নাকি? দল তো চালাবে দূর থেকে টাকা এবং ক্ষমতা। হুম, হুম। সুতরাং এরা সামনে আছেন ওই পুতুল হিসেবে, দূর থেকে যে পুতুল নাচেছেন না, হুম। নাচাও যেমতি তুমি অর্বাচীন, মানে সেই রকম আর কি। স্যার এরা আমার, হ্যাঁ। এদের সংগঠন কিছু না, সব সংগঠনটা হচ্ছে আরএসএস এর। এই নির্বাচনে যদি আমরা এটা না উপলব্ধি করে থাকি তাহলে মুশকিল হবে। এবং সাম্প্রতিককালে একটা বিতর্ক, যেখানে অবশ্য ঘটনাচক্র আমিও যুক্ত, এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ার প্ল্যান হচ্ছে বাই আরএসএস। সুতরাং ওদের কৌশলটা অনেক কি বলবো, সূক্ষ্ম, যেটা চট করে বুঝতে পারবেন না। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন। ফলতার নির্বাচনের কথা তো সকলেই জানেন এবং অনেকটা এরকমই হওয়ার ছিল। অনেকে বলছেন বামপন্থীদের ভোট আরেকটু বাড়তো। আ বিভিন্ন কারণে আমি সেই বিতর্কে আজকে আর যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে আগামী দিনের লড়াই কি তাহলে সরাসরি বামপন্থীদের সঙ্গে বিজেপির লড়াই? আপনি এই লড়াইয়ের ফল কি দেখছেন? আমি তো প্রথম দিনই বলেছি, আপনি আমার ফেসবুক একদম, পোস্টে চলে যান। একদম। মুখোমুখি, এখন মুখোশ সরে গেছে। এখন লড়াইটা মুখোমুখি, সম্মুখ সমরে। এখন আরএসএস ধর্মীয় মৌলবাদ বনাম বাম গণতান্ত্রিক শক্তি, এই লড়াইটাকে আমাদের সুতীব্র রূপ দিতে হবে। ধারাবাহিকভাবে লড়াই চালাতে হবে যদি ভারতবর্ষকে বাঁচাতে হয়। স্যার আজকেই একটা জিনিস আমি দৃশ্যত আ অবাক হয়ে গেলাম। মানে এই দৃশ্য দেখে কার্যত অবাক হয়ে গেলাম। এবং অনেকটা ধারণাও ছিল যে এই ঘটনা ঘটলেও ঘটতে পারে। ঘটনা ঘটলো। আমি দেখতে পেলাম যে দমদমে সিআইটিইউ এবং আইএনটিইউসি একসঙ্গে, ময়ূখ বিশ্বাস সিপিআইএম এর পক্ষ থেকে, সেখানে আ বা আশুতোষ বাবু ছিলেন কংগ্রেসের। তারা একসঙ্গে হকারদের দাবি-দাওয়া নিয়ে মিছিল করছেন, বিক্ষোভ করছেন এবং সারা রাজ্য জুড়েই বামপন্থীরা অস্বীকার করার উপায় নেই। হকার উচ্ছেদের বিরুদ্ধে পথে নেমে গিয়েছেন। আগামী দিনে কি আপনি কোনোভাবে আবার বাম কংগ্রেস সমঝোতা বা দেখুন, জোটের সম্ভাবনা দেখছেন? আমি হয়তো আপনি খেয়াল করে দেখবেন, আমি ইতিপূর্বে বলেছি যে রাজনৈতিক দলের অফিসে বসে জোট হয় না। হুম, হুম। জোটটা হবে মানুষের মাঠে যখন সংগ্রাম, সেই লড়াইয়ে। এবং যারা যথার্থই মনে করছেন যে হকাররা লাঞ্ছিত হচ্ছেন, তাদের জীবন জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে, তৃণমূলের লোকেরাও তো আমার কাছে আসছেন হুম, যে হুম। ব্যবস্থা নিন। প্রান্তিক মানুষ, তাদের মোহভঙ্গ হয়ে গেছে।
এখন তারা বুঝতে পারছেন যে বামপন্থী ছাড়া আর কোনো শক্তি তাদের অধিকার রক্ষার জন্য কথা বলবে না, লড়াই করবে না। সেই জন্যই আমি আগেও বলেছি যে এখন বামপন্থার হাত ধরেই সমস্ত মানুষকে, প্রান্তিক স্তরের মানুষকে যাদের জীবন জীবিকা রক্ষা করতে হবে, বামপন্থার নেতৃত্বে সেই লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে। তা তৃণমূল কংগ্রেসের তো এ রাজ্যের বাইরে কোনো অস্তিত্ব ছিল না। এ রাজ্যেও বরফের থেকেও দ্রুত গলছে এরকম একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে। বরফের থেকেও দ্রুত গলছে। তৃণমূল অজস্র কাউন্সিলর তারা পদত্যাগ করছেন। আ এই ব্যাপার তৈরি হচ্ছে। তাহলে কি ইন্ডিয়া জোটেও আস্তে, আস্তে তৃণমূল অপ্রাসঙ্গিক হয়ে যাবেন? না না, তৃণমূল তো বটেই। তৃণমূলকে তো প্রাসঙ্গিক করে রেখেছিল প্রচারের মাধ্যম, আরএসএস টাকা পয়সা দিয়ে প্রচার মাধ্যমে ভাসিয়ে রেখেছিল। এটা তৃণমূলের যারা ভেতরে রাজনীতি করেন, যাদের সঙ্গে আমার কখনো কখনো কথাবার্তা হয়েছে, তারা উপলব্ধি করছিলেন যে এই দলটা আসলে আরএসএস নিয়ন্ত্রিত দল হয়ে গেছে। পশ্চিমবঙ্গে বামপন্থীদের যে সংগঠন, সেই সংগঠনটাকে ভাঙবার জন্য একটা শিখণ্ডীর দরকার ছিল। সেই শিখণ্ডীর ভূমিকা তৃণমূল পালন করেছেন। এখন তার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাকে ফেলে দেওয়া হবে, আদিগঙ্গায় ফেলে দেওয়া হবে। এখন সরাসরি শুভেন্দু বাবু, যিনি প্রাক্তন তৃণমূলী, তিনি আরএসএস এর একজন একনিষ্ঠ সাধক, তিনি ক্ষমতায় এসছেন, তিনি ক্ষমতা পরিচালনা করবেন। অনেক ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য।